2026 সালে একটা ভয়াবহ সুপার এল নিনো আসছে। এই আলোচনায় আমরা দেখব কিভাবে এই একটা ঘটনা ভারতসহ গোটা বিশ্বে এক নজিরবিহীন গরমের সংকট তৈরি করতে পারে। আচ্ছা, এই বিপদটা ঠিক কতটা বড় সেটা বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে, প্রায় ১৫০ বছর পেছনে, ইতিহাসের পাতায়। গল্পের শুরুটা কিন্তু আজকের নয়, বরং অনেক পুরনো। সালটা ছিল ১৮৭৭, আর ঘটনাটা শুরু হয়েছিল আমাদের থেকে হাজার হাজার কিলোমিটার দূরে, পেরুর উপকূলে। এর ফল ভয়ঙ্কর। ভাবা যায়, শুধু ব্রিটিশ ভারতে এই দুর্ভিক্ষের কারণে মারা গেছিলেন প্রায় ২ কোটি মানুষ। আর শুধু ভারতেই নয়, একই বছরে আবহাওয়ার এই চরম খামখেয়ালিপনার জন্য চীন, ব্রাজিল আর আফ্রিকাতেও লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়। আর এই গোটা বিপর্যয়ের পেছনে ছিল একটাই কারণ, একটা সুপার এল নিনো। আর চিন্তার বিষয় হল, ইউরোপের সবচেয়ে নির্ভরযোগ্য আবহাওয়া কেন্দ্র জানাচ্ছে ঠিক ওরকমই একটা রেকর্ড ভাঙা সুপার এল নিনো আবার আসছে। আর আসছে ২০২৬ সালে, এবারে আরও অনেক বেশি শক্তি নিয়ে। তো এই এল নিনো জিনিসটা আসলে কি? এই যে এত বড় বিপদের কথা বলা হচ্ছে, সেটা ঠিকভাবে বুঝতে গেলে এর পেছনের বিজ্ঞানটা খুব সহজ করে জেনে নেওয়া দরকার। পেরুর জেলেরা এর নাম দিয়েছিল এল নিনো। স্প্যানিশে এর মানে হলো ছোট্ট ছেলে। কিন্তু নামের সাথে এর কাজের কোনো মিল নেই, কারণ এর প্রভাব এতটাই বিশাল যে এটা গোটা পৃথিবীর জলবায়ুর সিস্টেমটাকেই ওলটপালট করে দিতে পারে। দেখুন, এই স্লাইডটা দেখলে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। পুরো খেলাটাই হল প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বাতাস কোন দিকে বইছে তার উপর। স্বাভাবিক অবস্থা একরকম, আর এল নিনোর সময় ঠিক তার উল্টো। তাহলে আসল কথাটা হলো, ২০২৬ সালের ঘটনাটা শুধু আরেকটা এল নিনো নয়। এখানে তিনটে আলাদা ফ্যাক্টর একসাথে মিলে এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে যা আমরা আগে কখনো দেখিনি। কি সেই তিনটে ফ্যাক্টর? প্রথমত, এর টাইমিং। এটা ঠিক ভারতের বর্ষাকালের সবচেয়ে জরুরি সময় আছড়ে পড়বে। দ্বিতীয়ত, এর তীব্রতা। এটা একটা সুপার এল নিনো। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্লাইমেট চেঞ্জ, যা আমাদের পৃথিবীকে আগে থেকেই অনেকটা গরম করে রেখেছে। এই তিনটে মিলেমিশে এক মারাত্মক ককটেল তৈরি হচ্ছে। ব্যাপারটা অনেকটা এরকম, ভাবুন, একটা ঘর আগে থেকেই গরম, তার মধ্যে কেউ যেন একটা হিটার চালিয়ে দিল। এটাই আজকের পৃথিবীর নতুন আর ভয়ঙ্কর বাস্তবতা। এল নিনো এখন আর একটা স্বাভাবিক জলবায়ুর ওপর কাজ করছে না, বরং একটা উত্তপ্ত গ্রহকে আরও বেশি করে গরম করে তুলছে। এই টাইমলাইনটা দেখলে হিসেবটা আরও পরিষ্কার হবে। দেখুন, শিল্প বিপ্লবের আগের সময়ের তুলনায় আমাদের পৃথিবী কিন্তু অলরেডি 1.4 ডিগ্রি সেলসিয়াস বেশি গরম। এর সাথে সুপার এল নিনো যোগ করবে আরও প্রায় 1.5 ডিগ্রি, মানে সব মিলিয়ে প্রায় ৩ ডিগ্রি। ২০২৬ সালে আমরা এমন এক তাপমাত্রার দিকে এগোচ্ছি যা মানব সভ্যতার ইতিহাসে আগে কখনো আসেনি। আর এই যে বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়ছে, এটা শুধু একটা সংখ্যা হয়ে থাকবে না। ভারতে এর প্রভাব হবে খুব সরাসরি এবং মারাত্মক। আশঙ্কা করা হচ্ছে যে এই সংকট ভারতে মূলত ৪টে স্তরে আছড়ে পড়তে পারে। কি সেই ৪টে স্তর? প্রথমত, বর্ষার ঘাটতি। এটা দেশের অর্ধেকেরও বেশি কৃষিকে শেষ করে দেবে। দ্বিতীয়ত, মারাত্মক তাপপ্রবাহ, যা হয়তো আগের সব রেকর্ড ভেঙে দেবে। তৃতীয়ত, খাবার জিনিসের দাম আগুল হয়ে যাবে। আর চতুর্থত, বিপুল আর্থিক ক্ষতি, যা দেশের অর্থনীতিকে একটা বড় ধাক্কা দেবে। কিন্তু এসব সংখ্যা আর অর্থনীতির হিসেবের ওপরেও কিছু আছে। সেটা হলো মানুষের জীবন। এই সংকটের সবচেয়ে বড় শিকার হতে চলেছে সাধারণ মানুষ, বিশেষ করে যারা সবচেয়ে দুর্বল। আর একটা মারাত্মক বিপদ, কিন্তু দিনের বেলায় নয়, লুকিয়ে আছে রাতের অন্ধকারে। দিনের প্রচণ্ড গরমের পর আমাদের শরীর যখন একটু ঠান্ডা হতে চায়, রাতের অস্বাভাবিক তাপমাত্রা সেই সুযোগটাই দেয় না। এর ফলে হিটস্ট্রোকের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়, বিশেষ করে বয়স্ক আর শিশুদের জন্য। এই সমস্যাটা শহরে আরও অনেক বেশি ভয়াবহ। গ্রামের দিকে গাছপালা, খোলা জায়গা তাপ শুষে নিতে পারে, কিন্তু শহরের কংক্রিটের জঙ্গল, যেটাকে আরবান হিট আইল্যান্ড বলা হয়, সেটা দিনের বেলায় তাপ শুষে নেয় আর সারা রাত ধরে সেই তাপ ছাড়তে থাকে। ফলে শহরগুলো আক্ষরিক অর্থেই এক একটা জ্বলন্ত উনুনে পরিণত হয়। এই স্লাইডটা একটা শকিং সত্যি সামনে আনছে। সরকারি হিসেব বলছে গত ২০ বছরে তাপপ্রবাহে মৃত্যুর সংখ্যা হাজার দশকের মতো। কিন্তু বিভিন্ন সমীক্ষা কি বলছে জানেন? আসল সংখ্যাটা এর প্রায় ১৫০ গুণ বেশি, প্রায় ১৫ লক্ষ। কারণটা খুব সহজ। তাপপ্রবাহের কারণে হওয়া মৃত্যুকে প্রায়শই হার্ট অ্যাটাক বা অন্য রোগের কারণ বলে চালিয়ে দেয়া হয়। এর পেছনে একটা বড় নীতিগত ফাঁকও আছে।
আমাদের দেশে শৈত্যপ্রবাহ বা কোল্ড ওয়েভকে প্রাকৃতিক দুর্যোগ বলে ধরা হয়, কিন্তু তাপপ্রবাহ বা হিট ওয়েভকে নয়। এর ফল কি? এর ফলে তাপপ্রবাহে মারা গেলে সেই পরিবার জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল বা এনডিআরএফ থেকে কোনো ক্ষতিপূরণ পায় না। তো এই পুরো ছবিটা নিঃসন্দেহে খুব চিন্তার, কিন্তু তার মানে এই নয় যে আমাদের হাতে কোনো উপায় নেই। সমাধানের রাস্তা আমাদের জানা আছে, আর সেই কাজটা শুরু করতে হবে দুই দিক থেকেই, বড় স্তরে এবং একদম ব্যক্তিগত স্তরে। সবচেয়ে সহজ আর সবচেয়ে কার্যকর সমাধানটা কিন্তু আমাদের চোখের সামনেই আছে, গাছ। একটা বড় গাছ তার চারপাশের তাপমাত্রা প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে পারে। অথচ কি আশ্চর্য দেখুন, আমরা এই প্রাকৃতিক এয়ার কন্ডিশনারকেই কেটে সাফ করে চলেছি। আইআইটি বোম্বের একটা সমীক্ষা বলছে 2015 থেকে 2019-এর মধ্যে আমরা প্রতি 1 বর্গ কিলোমিটার নতুন গাছ লাগানোর বদলে 18 বর্গ কিলোমিটার পুরনো জঙ্গল কেটে ফেলেছি। মানে বৃক্ষরোপণের চেয়ে বন ধ্বংসের গতি 18 গুণ বেশি, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। তাহলে এখন উপায় কি? 3টে স্তরে কাজ করতে হবে। প্রথমত, নিজেদের আর অন্যদের সুরক্ষিত রাখা। ওআরএস খেয়ে শরীরকে হাইড্রেটেড রাখা। দিনের সবচেয়ে গরম সময়টা বাড়ির ভেতরে থাকা, আর যারা বাইরে কাজ করতে বাধ্য তাদের জন্য জল বা ছায়ার ব্যবস্থা করা। দ্বিতীয়ত, প্রত্যেকটা গাছকে বাঁচানো। মনে রাখতে হবে, নতুন চারা লাগানোর চেয়েও অনেক বেশি জরুরি হল পুরনো বড় গাছগুলোকে রক্ষা করা। আর তৃতীয়ত, সৌরশক্তির দিকে ঝোঁকা, যা কয়লার ওপর থেকে চাপ কমাবে। শেষে একটা প্রশ্ন, 2026 সালে যে শিশুটা জন্মাবে তার কাছে গ্রীষ্মকাল শব্দটার মানে কি হবে? তার শৈশব কি মাঠে খেলার আনন্দে কাটবে, নাকি 45 ডিগ্রি তাপমাত্রার সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকার একটা সংগ্রামে পরিণত হবে? উত্তরটা কিন্তু আমাদের আজকের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে।